সবাইকে স্বাগত জানাই মুখর বাংলায়। দেখুন, আর কয়েকদিন পরেই শিক্ষক দিবস, 5ই সেপ্টেম্বর। অনেকদিন আগে 17-18 সাল নাগাদ একটা শিক্ষক দিবসের অনুষ্ঠানে কিছুটা অংশ আপনাদের দেখাবো। সেখানে যিনি এসছিলেন অতিথি হয়ে, বারাসাত ইউনিভার্সিটির উপাচার্য, তার অংশটা দেখাচ্ছি না, সঙ্গত কারণেই সেই অংশটিকে দেখিয়ে কোনো লাভ নেই। কারণ পশ্চিমবঙ্গের যে অবস্থাটা শিক্ষায় বেরিয়ে পড়েছে 17-18 সালে, তখনও বোধহয় এতটা অনুমান করা যায়নি। সুতরাং যে প্রশ্নগুলো তার কাছে রেখেছিলাম, সেই প্রশ্নগুলোকে উনি এড়িয়ে যাচ্ছিলেন। যদি সম্ভব হয় আপনাদের পুরো লিঙ্কটা দেব, হয়তো দেখে নিতে পারবেন। কিন্তু তখনই এই প্রশ্নগুলো করবার সময় কিছুটা আশঙ্কা তো ছিলই, কারণ তখন শুধু তো তৃণমূল আমল না, অনেক দিন থেকেই শিক্ষার যে রাজনীতিকরণ সেটা হয়ে আসছিল। সেই প্রেক্ষিতে কিছু প্রশ্ন ছিল। 17-18 সাল নাগাদ এই সাক্ষাৎকারটা নেওয়া হয়েছিল, এবং সেখানে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেগুলোকে ঠিক মতন ডজ করে বেরিয়ে যাচ্ছিলেন। স্বাভাবিক, বারাসাত ইউনিভার্সিটি নতুন নতুন হয়েছে, তার উপাচার্য, তিনি তো যাবেনই। কিন্তু প্রশ্নগুলো খুব জরুরি ছিল, আজও প্রাসঙ্গিক। কিন্তু তখনও শিক্ষা দুর্নীতি পশ্চিমবঙ্গের এমন যে অবস্থায় আজকে ডেটে আমরা দেখতে পাচ্ছি, যে সেটা আশঙ্কা ছিল, কিন্তু তখনও এতটা ভাবা যায়নি। বা ওই যে সেই এখনো গর্বের সঙ্গে অনেকেই বলছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে তো উদ্ধার হয়নি অত টাকা, ওনার বান্ধবীর বাড়ি। সুতরাং সেখানে এখনো লড়ে যাচ্ছে দায়বদ্ধ যে সরকার, তাদের প্রতিনিধি, তাদের যে মুখপাত্র, তারা কিন্তু এইসব যুক্তি দিচ্ছেন। প্রথমে ডিজোন করেছিলেন যে উনি ওনার আইনজীবীরা বুঝে নেবেন, কিন্তু এখন কিন্তু মাঝে মাঝে এই কথাগুলোও শোনা যাচ্ছে যে ওনার বাড়ি থেকে পাওয়া যায়নি, এবং যে বান্ধবীর বাড়ি থেকে পাওয়া গেছিল, এখন তো বোঝা যাচ্ছে আজকের দিনে সেখানে কিন্তু সরকারি সিল করা শিক্ষা দপ্তরের খাম এই সমস্ত কিন্তু পাওয়া গেছিল। তো যাই হোক, সুপ্রিম কোর্ট থেকে অনেক সময় বেল আসছে, যেমন সেই যে বড়াইয়ার এমএলএ বেল পেয়ে কিছুদিন বাড়িতে ছিলেন, আবার একই অ্যাকশন রিপ্লে, সেই পুকুর, ডোবা, খাল, বিলে, রাস্তাঘাটে ফেলে দেওয়া এবং সেখান থেকে যাওয়া, সেসব তো চলছেই। কিন্তু যেটা বলার, যে সাক্ষাৎকারটা একটু শুনি, মানে প্রশ্নগুলো। যে কটা মহান প্রফেশন আছে অর্থাৎ পৃথিবীতে, তার মধ্যে দুটো জীবিকা প্রফেশন খুব গুরুত্ব দেওয়া হয় এবং তাদের জন্য উৎসর্গ করা আছে দিন। একটা তো আমরা জানি ডক্টরস ডে, ডাক্তারদের জন্য, আরেকটি টিচারদের জন্য টিচার্স ডে, শিক্ষক দিবস। যে মহান ব্যক্তি জন্মদিনকে উপলক্ষ করে এই শিক্ষক দিবস, সেই মহান ব্যক্তি শিক্ষাবিদ সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণন। তিনি ভারতরত্ন, তিনি বিরাট মাপের শিক্ষাবিদ, তিনি দার্শনিক, তিনি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি। কিন্তু তার সমস্ত পরিচয় বাদ দিয়ে তার শিক্ষক পরিচয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি, কারণ তার ইচ্ছেতেই এই শিক্ষক দিবস পালন করা হচ্ছে। তিনিই বলেছিলেন যে তার যারা পরিচিত ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার পর সম্বর্ধনা দেওয়ার বা তার জন্মদিনটিকে পালন করার একটা চেষ্টা করা হয়েছিল, এবং তিনি বলেছিলেন যে সমস্ত শিক্ষকের জন্য যদি এই 5ই সেপ্টেম্বর দিনটি উৎসর্গীকৃত হয়, সেটাই হবে সব থেকে গর্বের। এবং সেই থেকে কিন্তু ভারতবর্ষের শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর, এবং আমরা প্রত্যেকে যে যার মতন করে শিক্ষক দিবস পালন করি, কারণ এর গুরুত্ব অপরিসীম। পঙ্কজবাবু, আপনার স্মৃতিতে ইউনিভার্সিটি থেকে একদম
প্রাথমিক স্তর পর্যন্ত, আমি যদি বলি প্রাথমিক স্কুল থেকে ইউনিভার্সিটি লেভেল, শিক্ষকের যে ডাউন মেমোরি লেন যদি বলেন স্মৃতি, সেটা কিরকম? আমি এখানে অ্যাজ প্যানেলিস্ট কিছু কন্ট্রিবিউট করার জন্য আসিনি আজকের দিনে। কিছু জানা আমি বলছি, আমি যেটা জানি সেটা, সেই জায়গাতে আমার প্রশ্ন করতে ইচ্ছা করে। আপনার প্রশ্ন করার আগে আমার একটা প্রশ্ন ছিল, উত্তর দেবেন না? আমি দেব। সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় ভারতবর্ষ বা এই উপমহাদেশের সব থেকে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, 162 বছরে পা দিয়েছে, যে বিশ্ববিদ্যালয়ে আশুতোষ মুখার্জি 2 দফায় উপাচার্য ছিলেন, যেখানে রাধাকৃষ্ণন পড়িয়ে গেছেন, যেখানে 4টে নোবেল লরিয়েট ওইখানকার আপনার ফ্যাকাল্টি মেম্বার ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়। এবং অনেকে জানেন না যে রবীন্দ্রনাথ ঠাকুর, হি ওয়াজ মেড অ্যাডজুডিকেটর অফ পিএইচডি পেপার। বিমান বিহারী মজুমদারের পিএইচডি পেপারের অ্যাডজুডিকেটর ছিলেন রবীন্দ্রনাথ, এবং উনি ওখানকার অধ্যাপক ছিলেন। রোনাল্ড রস ছিলেন, এবং আমাদের সিবি রমন ছিলেন। এত যে লুমিনারি যারা ছিলেন, আশুতোষ মুখার্জি যদি সুনীতি চ্যাটার্জি থেকে আরম্ভ করে আমাদের সেই বেণীমাধব বড়ুয়া থেকে আরম্ভ করে সবাইকে যদি একাট্টা করে পরাধীন ভারতবর্ষে বিশ্ববিদ্যালয়টাকে ইন্টারন্যাশনালাইজ করে গেছেন, তাহলে আজকের দিনে আমাদের ইউনিভার্সিটি পিছিয়ে যাচ্ছে। স্যার আশুতোষ মুখার্জি এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এদের দুজনকে বাদ দিয়ে গুরুদাস ব্যানার্জি, বিধান রায়, নীলরতন সরকার, রাধা বিনোদ পাল, এই যাদের আমি নাম করছি, এরা লব্ধপ্রতিষ্ঠ ব্যক্তিত্ব ইন ডিফারেন্ট ফিল্ডস। কেউ ডাক্তার, এফআরসিএস, এমআরসিপি একসঙ্গে পাশ করেছেন, রাধা বিনোদ পাল ইন্টারন্যাশনাল জুরিস্ট। এই বিভিন্ন ফিল্ডের মানুষজনকে যদি স্বাধীনতার আগে, ইন্ডিপেন্ডেন্সের আগে যদি ইংরেজরা ওদেরকে ভিসি করতে পারে, তাহলে আমরা এখন কেন পারছি না এই ধরনের রত্নদের বসাতে বিভিন্ন ফিল্ডে? হোয়াই? আপনারা দেখলেন যে কিছু প্রশ্ন ছিল, কিছু উত্তরও পাওয়া গেছিল। শুধু তো উপাচার্য অতিথি হয়ে আসেননি, আরেকজন মানুষও প্যানেলিস্ট হিসেবে না হলেও সহযোগী অ্যাঙ্কার হিসেবে বা প্যানেলিস্টও বলতে পারেন ছিলেন। তার কাছেও কিছু প্রশ্ন ছিল, যিনি এখন ছবি হয়ে গেছেন। তো এই যে শান্তা দত্ত আমাদের একটা আইকন হয়ে গেলেন, অর্থাৎ মীরা পান্ডে, শান্তা দত্ত এবং আরেকজনও কিন্তু লড়াই করছেন, রানী বিড়লা কলেজের সম্ভবত প্রিন্সিপাল, তিনিও কিন্তু লড়াই করছেন। অর্থাৎ এই যে কলকাতা ইউনিভার্সিটির যে উজ্জ্বল গরিমা, তাতে শান্তা দত্তকে চাক্ষুষ, উনি এমন কিছু সেলিব্রিটি না যে আমরা দেখতে পাবো না, কিন্তু বছর 2.5 কি 3 বছর আগে ক্যালকাটা ইউনিভার্সিটির একটি স্মারক বক্তৃতায় ওনাকে ইনাগুরেশনের সময় দেখেছিলাম ক্যালকাটা ইউনিভার্সিটির একটি ঐতিহ্যশালী হলে। খুব ছোট্টখাট্ট মানুষটি, কিন্তু তার মেরুদণ্ড শিরদাঁড়া যেভাবে সোজা রাখলেন, পরিণতিটা জেনেও, এবং নিজেই বলেছেন যে লোভ থাকলে কিন্তু নীলবাতির লোভ, স্যালুট জানাবে এরকম লোভ থাকলে কিন্তু এইরকম সিদ্ধান্তগুলো নেওয়া, যেটা খুব স্বাভাবিক, সেটাকেই তো এখন মনে হচ্ছে অস্বাভাবিক, কি বিরাট সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু হ্যাঁ, এরকম পরিস্থিতিতে এইরকম শান্তা দত্তরা বা ওই রানী বিড়লা কলেজের প্রিন্সিপাল এবং অনেকেই মীরা পান্ডের কথাও বলছেন, প্রত্যেকে কিন্তু নিজের জায়গায় নিজের কাজটি করে গেছেন। পরিণতি কি হবে, অর্থাৎ এর ফলে আমার কি পানিশমেন্ট আসতে পারে, আবার শিডিউলড একটা ট্রান্সফার বা সরিয়ে দেওয়া, এটাকেও অনেকে ব্যাখ্যা দেবেন যে এটা এরকমই, এর মধ্যে কোনো পানিশমেন্ট বা অন্য কিছু নেই। এগুলো না ভেবে যারা এটা কাজটা করতে পারেন, অর্থাৎ নিজের কাজটা ঠিক মতন করতে পারেন, তাকে যত কটাক্ষই শিক্ষামন্ত্রী করুন না কেন, যে রাজ্যপালের অ্যাপয়েন্টেড মনোনীত দ্বারের ময়না এবং মুখ্যমন্ত্রীর অ্যাপয়েন্টেড মনোনীত যারা হন বা অন্য পথে হন, তৃণমূলের লোগো দেওয়া জামা কাপড় পরে ওই ছাত্রদের প্রতিষ্ঠা দিবসে আসেন, তাদের নিয়ে কটাক্ষ হয় না।
সেটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, ওনার ইচ্ছা হয়েছে তাই উনি পড়ে এসছেন। ওই যে ল কলেজের কোন অধ্যক্ষ তৃণমূলের লোগো লাগিয়ে ওই ছাত্র পরিষদের, সেটাও আবার ওই হাইজ্যাক করা, অর্থাৎ 21শে জুলাইয়ের মতন প্রতিষ্ঠা দিবস ছাত্র পরিষদের, সেটাও তো কংগ্রেসের অরিজিনাল, সেটাও হাইজ্যাক করা। সেই অনুষ্ঠানে এসেছেন যখন, তখন মুখপাত্ররা বলেছেন ওটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো সুতরাং এত কটাক্ষের পরেও ওই রানীবিল্লা কলেজের প্রিন্সিপাল বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এরা যখন আমাদের পথ দেখান, তখন কিন্তু মনে হয় যে না, এখন সব আশা শেষ হয়ে যায়নি। তো আবারও বলি, ক্যালকাটা ইউনিভার্সিটির ঐতিহ্য নিয়ে কি বলে গেছিলেন তিনি? প্রাথমিক বিদ্যালয় গ্রামের, আর সেখান থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়, এই যে সিরিজ স্মৃতি স্মরণীতে মাস্টার মশাইরা আপনার, সেটা যদি একটু আমি যখনই নবদ্বীপ ভ্রমণ করি, আমার নবদ্বীপ গেলেই আমার মনে হয় এটা হচ্ছে বাংলার অক্সফোর্ড। আচ্ছা, টোল নবদ্বীপকে বলা হতো বাংলার অক্সফোর্ড। আচ্ছা। এবং এই নবদ্বীপে আপনি যদি যারা জানেন, খুব ইনডেপথ যারা ভ্রমণ করেন তারা জানবেন যে ওই বুনো রামনাথ বলে একজন, বুনো রামনাথ ছিল টোলের পণ্ডিত। রামনাথের দিনে মহারাজ কৃষ্ণচন্দ্রের টাইমে অত বড় পণ্ডিত সারা ভারতবর্ষে ছিল না। তো উনি টোলের সমস্ত ছাত্রদের নিজের পয়সায় খাওয়াতেন, এবং তখন নিয়ম ছিল কোনো ছাত্রদের থেকে কোনো পয়সা করি বা কিচ্ছু নেওয়া যাবে না, চাল ডালও নেওয়া যাবে না, মাস্টারমশাই খাওয়াবেন গুরুগৃহে। উনি খেতেন কি, তেঁতুল গাছের থেকে পাতা সংগ্রহ করে ওনার মিসেস সেই রান্না করতেন, আর নিজের সেই ক্ষেতের চাল, এটাই ছিল তার খাবার। এবং তার এত দম্ভ ছিল, এত অহংকার ছিল যে শোভাবাজার রাজবাড়িতে একবার একটা বিরাট সভা বসছে, সেখানে বাংলার জগন্নাথ তর্কপঞ্চাননের মতো পণ্ডিতও হেরে গেছেন, যে একদম সভা মানে সেই ওনার নবকৃষ্ণদেবের যে মূল পণ্ডিত তিনিও হেরে গেছেন। তখন নবকৃষ্ণদেব একদম মানে বিমর্ষ হয়ে পড়েছে, বলে তখন একজন বলল, শিগগির তুমি বুনো রামনাথকে ডেকে পাঠাও, ও পারবে টাইট করতে। বুনো রামনাথ এলো তর্কে সেই পণ্ডিতকে হারিয়ে দিল, শোভাবাজার রাজবাড়িতে হারিয়ে দিল, সেই তর্কযুদ্ধ হলো। তখন সেই পণ্ডিত স্বীকার করলো, হ্যাঁ তুমি ভারতবর্ষের সব থেকে বড় পণ্ডিত। তখন নবকৃষ্ণদেব বললেন যে আপনি একটা কাজ করুন পণ্ডিতজি, আমি আপনাকে কি দেব, কত টাকা লাগবে, কত লক্ষ টাকা লাগবে? তখন বললেন যে না, আমি বিদ্যা বিক্রি করি না, এই কথা বলার হিম্মত ভারতবর্ষে বাঙালিদের ছিল, বুনো রামনাথের ছিল। এটাই হচ্ছে আত্মশ্লাঘার জায়গা। এই জন্যই শিক্ষকরা, এটা ইতিহাস। আর আমি যাদের দেখে এসেছি, আমি যাদের যে মাস্টারমশাই আমি একটা নাম বলছি, আমি ইংলিশ লিটারেচারের ছাত্র ছিলাম, ডক্টর R.K. সেন বলে আমার এক মাস্টারমশাই ছিলেন। তিনি একদম ডক্টরেট, মানে তিনি ডিলিট করেছিলেন ফরেন বিশ্ববিদ্যালয় থেকে, এখানে না, ক্যালকাটা আমাদের দেশের ডিগ্রি তার না। এবং সেই মানুষটিকে আমরা দেখতাম যে হাঁটুর উপর কাপড় পরে ধুতি পরে আসতেন, আর সে একটা সামান্য অল্প দামের একটা পাঞ্জাবি পরে আসতেন সাদা, কিন্তু উনি যখন পড়াতেন আমরা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতাম, আর বুঝতাম যে সেই মানুষটি। পিলালের কথা বলতে আপনার মুখ থেকে শুনেছি। পিলাল তো পুরুষোত্তম লাল, তিনি আমাদের পড়াতেন, পদ্মশ্রী পাওয়া, মহাভারতের অনুবাদ করেছেন। তিনি যখন শেক্সপিয়ার পড়াতেন, তার নাটক যখন পড়াতেন, আমরা তখন মনে করতাম যে না, সত্যি আমাদের বুদ্ধদেবের যুগ নেই, খুব বাস্তবে আমরা আছি। সেখান থেকে বাস্তব প্রশ্ন করছি, সিবিএসসি আইসিএসসি কারিকুলামের সঙ্গে পাল্লা দিতে গিয়ে যে অবজেক্টিভ টাইপ অবস্থাটা, মানে প্রশ্ন কারিকুলাম আমাদের পশ্চিমবঙ্গের পাঠ্য বইতে এসে গেছে, তার ফলে গ্র্যাজুয়েট করার পরেও আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে এবং একটি মেয়ে কিন্তু পুরো একটা থিম লিখতে পারছে না, একটা প্যারা লিখতে পারছে না, সেন্টেন্স বাক্য গঠন পারছে না। এই ব্যাপারগুলো কি ওই গুগল মার্কা শিক্ষা, ইনফরমেশন, টিক দেওয়া, ছোট 1 2 টু দি পয়েন্ট, এরপরে কি আত্মদীপ হবে? স্ট্রিম লেখাপড়া, তার কোয়ালিটিটাকে, কারিকুলামটাকেও আমরা খুব প্র্যাগম্যাটিক ওয়েতে বানাতে গিয়ে আমরা ওই মিনিমাম যে কোয়ালিটি লেখাপড়া
যেটা আজকের দিনে গ্র্যাজুয়েট হয়ে বেরোনোর পর আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন কাজকর্ম করতে যাচ্ছি যে সে কিন্তু কিছু লিখতে পারছে না, না, কিন্তু আমরা একটা প্যারাগ্রাফ লিখতে পারি না। রাজনীতিকরণ, যেহেতু আপনার ল অ্যান্ড অর্ডারে বহুদিন ছিলেন এবং আমরা দেখেছি যে একটা কলেজ ইলেকশন বা স্কুল ইলেকশন সেটা কিন্তু এই বিধানসভা ইলেকশনের থেকে কম গুরুত্বপূর্ণ থাকে না ল অ্যান্ড অর্ডার লোকের কাছে, কারণ সেখানে একদল নির্মল ছাত্রছাত্রী আর একজন নোবেল প্রফেশনে মাস্টারমশাই জড়িত, তার মধ্যে কোথাও একটা রাজনীতির গন্ধ চলে আসে। এটাকে কি আপনি অস্বীকার করতে পারেন আজকের দিনে এবং সারা ভারতবর্ষ জুড়েই যদি বলি? না দেখুন, এইটা আমি দেখবেন যারা আমাদের শাসন করছেন সারা ভারতবর্ষ, আমি বেঙ্গলের কথা বলছি না, সারা ভারতবর্ষে দেখবেন শিক্ষাক্ষেত্রে যাদেরকে বসানো হচ্ছে সেই ক্ষেত্রে আগে যেমন একটা ভালো বাছবিচার করা হতো, মানে সেটা ওই জাতপাত নিয়ে আমি কিন্তু বলছি না, 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 না। শিক্ষার কৌলিন্য বিচার করে অ্যাসেস করেই তবে তাকে সেখানে বসানো হতো। এখন কিন্তু সেখানে অনেক রকম জিনিস চলে হ্যাঁ, এসেছে। কিন্তু আপনি বলছেন ল অ্যান্ড অর্ডারটাও দেখতে হয় একটা কলেজ ইলেকশনে। সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। এটা কোন সেটা পর্যায়ে আমি আপনাকে গেলে? বুঝাচ্ছি। আমার এখনো মনে আছে, আমি তখন এসপি মালদা, তখন সেখানে দেখলাম যে একটা মালদা কলেজের একটা ইলেকশন হচ্ছিল, সেখানে রীতিমতো সেই খণ্ড যুদ্ধের মতো, এবং সেখানে প্রিন্সিপাল অসহায় কাঁপছেন। এটা আমরা কিন্তু খুব ইজি ছবি, এটা কিন্তু আমরা তখন এবং গিয়ে সেটা যখন- কি পশ্চিমবঙ্গে বেশি বলছি, চিরকালই বলছি, চিরকালই বলছি সেখানে আমরা যখন আমি যখন গিয়ে হাজির হলাম এজ এসপি, আমি যখন তাকে লজিস্টিক সাপোর্টটা দিলাম, তখন দেখলাম কিন্তু হি কুড ওভারকাম এন্ড কোপ, উনি ম্যাটারটা না, ওভারকাম এটা কি করতে চিরকাল পারলেন। ধরেই চলছে? না, এটা কিন্তু চিরকাল এরকম ছিল না। এটা কিন্তু আমি না, আপনাকে আমি বলছি। আমি ধরুন বিশাল একটা সময় 34 বছর, তার আগে নকশাল, তার আগে কংগ্রেস আমল, একটা রাজনীতিকরণ এবং শিক্ষা। এই অবক্ষয়টা আমি আপনাকে বলছি, আপনি ধরে নিন 1966 সালের থেকে শুরু হয়েছে। আচ্ছা। যদি ইতিহাস আমরা স্ক্যান করি, একটা দখলদারি। ইট স্টার্টেড ফ্রম 1966, এবং এইটা কিন্তু এখনো বন্ধ হয়নি। আমি আপনাকে আরেকটা এই প্রসঙ্গে একটা ঘটনা বলি। আমি দুজন মানুষকে দেখেছি খুব কাছ থেকে। একজন ডক্টর অসিত বন্দ্যোপাধ্যায়, বাংলার ডিপার্টমেন্টাল হেড ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটির, আর একজন শঙ্করী প্রসাদ বসু, সাহিত্য একাডেমি পেয়েছিলেন, কিন্তু তার কিন্তু কোনো ডক্টরেট ডিগ্রি ছিল না, কিন্তু তার হাতে অনেক মাস্টারমশাই তারা ডক্টরেট করেছেন তার হাতে। এবার আমি শুনেছি আমাদের এখনো বেঁচে আছেন ডক্টর স্বপন বসু, যিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক ছিলেন। তিনি যখন পিএইচডি করলেন, উনি আমাকে নিজে গল্প করেছেন যে শঙ্করী প্রসাদ বসু তার হাওড়ার বাড়িতে সাইকেলে করে তার ছাত্রকে পেছনে বসিয়ে নিয়ে যাচ্ছেন তাকে শিক্ষা দেওয়ার জন্য। বুড়ো মানুষ, বয়স্ক মানুষ তার বয়স্ক ছাত্রকে নিজে প্যাডেল করে নিয়ে যাচ্ছেন। মানে কতটা না, এগুলো সব আমাদের আদর্শ চিত্র, একদম আদর্শ। সেই আদর্শ চিত্র যখন কতটা কমে passionate আসে, থাকলে ক্ষয়িষ্ণু এটা হয়, সম্ভব, তখন হ্যাঁ। কিন্তু আমরা ওইটাকে সংরক্ষণ করি। যেমন বলি না বাক সংরক্ষণ, যেমনি একদম তাই। মাস্টারমশাই আদর্শ মাস্টারমশাই আদর্শ। পেয়েছি বলেই বলছি, বেশিক্ষণের জন্য তো এই অনুষ্ঠান হতে পারে না। না। দেখুন সিবিসিএস যে পদ্ধতি, তারপরে কি আপনাদের অ্যাটেন্ডেন্সের একটা খরা চলছিল, আমরা দেখেছি কলেজ বিশ্ববিদ্যালয় যেখানেই বলুন, তারা যেত না, কখনো তারা বলছে মাস্টারমশাই আসে না, কিন্তু এই যে সিস্টেমটা, এটার পরে কি একটা উন্নতির লক্ষণ আছে? শিক্ষার বাণিজ্যিকরণ এবং তার সঙ্গে সর্বভারতীয় পরীক্ষায় পশ্চিমবঙ্গে পিছিয়ে কিছুটা যাওয়া, সেই পুরনো প্রশ্নই যে আগের সেই উজ্জ্বল সম্ভাবনাগুলো আমরা দেখতে পাই না। দেখুন সেগুলোর কারণ হচ্ছে কি, আমি আপনাকে বলছি, সেটা একটা সাইন্টিফিক দিক আছে। সেটা হচ্ছে যে আগে যেমন দেখবেন যারা আইএএস আইপিএস বা এইসব অ্যালাইড সার্ভিসে যারা যেতেন, ব্রাইট ছেলেরা যেতেন। এখন এই ব্রাইট ছেলেরা কিন্তু দেখবেন যে ম্যানেজমেন্টে চলে যাচ্ছে, লয়ে চলে যাচ্ছে। আমি আপনাকে দুটো সেক্টরের নাম বলছি, যে ল এবং ম্যানেজমেন্টে এখন আপনার পার আনাম যা ইনকাম, সেটা আইএএস আইপিএস রা পাচ্ছে না। কিন্তু তাদের আইএএস আইপিএস রা পাচ্ছে না। আইএএস আইপিএস স্টিল ফ্রেম, তারা তো আমাদের আমি বলছি, গণতন্ত্রের স্তম্ভ। আমি বলছি, সেই চাকরির একটা অন্য মানে আমি ছিল। বলছি মানলাম, কিন্তু তার ফলে কি হচ্ছে, ধরুন একটা পে প্যাকেজ, একটা আপনি এট দি এন্ড অফ দি ইয়ার আপনি হাতে কত পাচ্ছেন, দ্যাট ক্যারিজ এ লট, দ্যাট স্পিক্স এ লট অলসো। সেইটা কিন্তু আপনাকে বলছি, সেই আগে আপনার যে ব্রাইটেস্ট ছেলেগুলো বা আসতো, কিংবা ওই চাকরিতে ঝামেলা, এটাও কি মনে হচ্ছে, যেহেতু আপনি সর্বভারতীয় পরীক্ষা, Definitely। এই যে পলিটিক্স এটা এর তো একটা আছেই, ব্যাপার আছে। এটা তো আছেই আপনাকে। আমি আপনাকে বলছি, আমি সেই সেনসিটিভ ইস্যুতে আসবো, সেটা হচ্ছে ছাত্র শিক্ষক সম্পর্ক, এবং সেই ছাত্র শিক্ষক সম্পর্কের আদর্শ ছবি যেমন সাদা কালো ধূসর হচ্ছে, তেমনি পঙ্কজবাবুকে দিয়ে শুরু করব, খুব ছোট্ট করে বলবেন, তেমনি খুব কুদৃষ্টি আমি বলবো, কি বলবো, এটা আমার দেখতে ইচ্ছা করছে না, যে নিগৃহীত হচ্ছেন মাস্টারমশাই, বারবার দেখেছি আমরা, সেই রাজনীতির প্রশ্নই হচ্ছে। এবং তখন কিন্তু আমাদের আতঙ্ক হয় যে সেই
ডায়লগটা মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি। না, আপনি যেটা বললেন সেটা কিন্তু ঘটনা, হ্যাঁ। এখন ইটস এ রিসেন্ট ফেনোমেনন। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু এরকম ছাত্র এরকম শিক্ষক rampant ছিল সম্পর্কের না। যে আদর্শ, সেটা আমি আপনাকে বলছি, কিছু ব্ল্যাক শিপ সব প্রফেশন সব সময় থাকে। এটা ছাত্রদের মধ্যেও আছে, শিক্ষকদের মধ্যেও আছে, অনেক কুশিক্ষকও আছেন, বাট দে আর ভেরি ফিউ ইন few, নাম্বার, কিন্তু আমরা তার দেখেছি সংখ্যা সবসময় কম। নিগৃহীত হতে। এবং আমি আপনাকে বলছি এটা ঘটনা যে এই আমরা রিসেন্ট পাস্টে অন্তত যে পরিমাণ স্ট্রিনজেন্ট অ্যাকশন, ফলো আপ অ্যাকশন ফ্রম দি এন্ড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন নেওয়া উচিত ছিল, সেটা কিন্তু ইনস্ট্যান্টলি হয়নি। রাজনীতির চাপে বা ভয়ে বা বদলি করে দেবে, এই ধরনের একটা জিনিস কিন্তু এখন আছে, এটা কিন্তু চেপে বসছে আমাদের সমাজে। এবং সেইখানে যদি জবরদস্ত প্রশাসকের ভূমিকা উপাচার্য, প্রিন্সিপাল বা টিচার ইনচার্জরা পালন না করেন, তাহলে কিন্তু শিক্ষার বিপর্যয় হবে আমি মনে করি। পার্থ চট্টোপাধ্যায়দের যতক্ষণ না কেউ ধরে নিয়ে গেছে, জেলে পুরেছে, ততক্ষণ কিন্তু পার্থ চট্টোপাধ্যায়দের স্টেপ ডাউন করানো হয়নি বা পরেশ অধিকারীদের করানো হয়নি। হচ্ছে যে পার্থ চ্যাটার্জি সম্বন্ধে যে জিনিসগুলো আসছে, এটা লজ্জা নিন্দার। যে কফিন কেলেঙ্কারিতে আপনি যখন অনেক আগের থেকেই পদত্যাগ করেছিলেন, কেন্দ্রীয় সরকারের চাকরি হেলায় উড়িয়ে দিয়েছিলেন, আজকে আপনি কেন পার্থ চ্যাটার্জি, পরেশ অধিকারীকে বলতে পারছেন না গুড বাই মিস্টার চ্যাটার্জি অ্যান্ড মিস্টার অধিকারী, স্টেপ ডাউন, নেমে যান, আপনাদের কলঙ্ক মুক্ত হবেন। আবার আমি সুসম্মানে আপনাদের নেব, রাজভবনে নিয়ে গিয়ে আবার শপথ বাক্য পাঠ করাবো। ওই সুপার নিউমারি পোস্ট তৈরি করা একটা ক্যাবিনেটের সিদ্ধান্ত, কিংবা বিধানসভা থেকেই হয়তো বলা যে কারোর চাকরি যেতে দেব না, কিংবা ওই এসএসসির ভার্ডিক্ট বেরিয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টে নেতাজি ইন্দোরে ABCDEFGH সবকিছু করা, এবং শেষকালে টেন্টেডদের জন্য যুক্তিটা কি ছিল, যে যখন ধরা পড়ে গেলেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও যখন হলো না, তখন যুক্তিটা ছিল, একটা যুক্তি তো আপনাদের আগের এপিসোডে বলেছি, যে মাত্র 100 কতজন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার এসএসসির হয়ে যখন সওয়াল করছেন, বেরিয়ে এসে সাংবাদিকদের বলছেন মাত্র 100 কতজন অ্যাপ্লাই করেছিল। আজকে ওই সোনারপুর রাজপুরের যে তিনবারের কাউন্সিলর, তিনি কি সুন্দর খেদোক্তি করছেন যে পেয়ে তো গেছিলাম অ্যাডমিট কার্ড, কিন্তু আবার দেখছি বলছে না ওই অ্যাডমিট কার্ডটা ভ্যালিড না, এবার উনি হাইকোর্টে যাবেন। তো ওই যে 100 কতজনের মধ্যে এরকম মানে বেশ শক্তপোক্ত তিনবারের কাউন্সিলরও কিন্তু ছিলেন। এবং আবার বলছি, একটা তিনবারের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার একটা লোককেও যদি চুরি করতে, অন্যায় করতে, আমাদের ট্যাক্সের পয়সা খরচ করে সুযোগ করে দেয় এবং বেরিয়ে এসে এই কথা বলে, বা তাদের মুখপাত্ররা সান্ধ্য টকশোতে গিয়ে বলে যে সবার জন্য সমানাধিকার। ভাবুন, একটা ইলেক্টেড গভর্নমেন্ট তিনবারের এবং নিরঙ্কুশ, সে দাগিদের হয়ে সওয়াল করে এই কথাও যুক্তি দেখিয়েছে যে না, পরে যদি আবার কেস হয় সমান অধিকার দেওয়া হলো না, এটাও শুনতে হয়েছে। কিন্তু এইগুলো আজকে দিন দেখতে হতো না। এই যে গ্যামাক্সিন দিলে যেরকম পোকামাকড় বেরিয়ে আসে, তেমনি তৃণমূলের বড় মেজো ছোট সেজো অন্যান্য লোকেরা ছাড়াও তাদের বাড়ির লোকেরা এড়িয়ে যাচ্ছেন। ওই যে বলেছিলাম না, যে পানিহাটির MLA অত্যধিক ধন্যবাদ দিচ্ছেন, অত্যধিক থ্যাংক ইউ, এবং বলছেন ল উইল টেক ওন কোর্স, এরকম একটা শব্দ ইংরেজিতে বলছেন। তো এই যে থ্যাংক ইউ দিয়ে বেরিয়ে যাওয়া, দেখতে হবে, অর্ডারটা দেখতে হবে, এই দিনগুলো আজকে দেখতে হতো না। এবং আবারও বলি, সেই প্রতিষ্ঠা দিবসে আমাদের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বোচ্চ নেত্রী একবারও কিন্তু শুধু গর্ব করে গেলেন আর বলে গেলেন যে তিনি কোন কোন জায়গায় ক্ষতবিক্ষত হয়েছেন, গর্ব করে গেলেন যে তৃণমূল সব ভালো কাজ করে। একবারও কিন্তু এই কথাগুলোর উল্লেখ করলেন না যে তৃণমূলের খারাপ কাজগুলো আর হতে দেব না, কিংবা ওই যে ল কলেজের ধরা পড়ে গেছে তার জেল, ওই কথাগুলো উল্লেখ করলেন না। এবং আবারও বলছি যে
একবার উনি এই 21শে জুলাই না ছাত্র পরিষদের এইরকম একটা প্রতিষ্ঠা দিবসেই বলেছিলেন যে বেশ কিছু বছর আগে যে তৃণমূলের ছেলেমেয়েরা রাস্তা দিয়ে গেলে সবাই যেন বলতে পারে ওই দেখো তৃণমূলের ছেলে মেয়ে যাচ্ছে। সেই গর্বটা এখন আর আছে কিনা তৃণমূলের কাছে বলতে পারবো না, কিন্তু এবারে যে অংশটা আপনাদের দেখাবো সেটা ওই যিনি প্যানেলিস্ট হিসেবে অতটা আশা করতে পারেননি 17-18 সালে যে পশ্চিমবঙ্গের এই অবস্থা হবে, তার ওই শান্ত স্নিগ্ধ কথোপকথনের পাল্টা 2023 সালে উনি আর সহ্য করতে পারেননি। তখন সত্যি অবাক হয়ে, বিস্মিত হয়ে, কিংবা আমার আপনার মতন হতাশ হয়ে অনেকগুলো কথা জানিয়ে গেছিলেন, যিনি আজকে ছবি হয়ে গেছেন। 1000 বছর আগে বুদ্ধদেবের টাইমে একটা ঘটনা বলে আমি শেষ করব। সেটা হচ্ছে, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের সামান্য ক্ষতি কবিতা থেকে আমি বলছি, খুব সামান্য অংশ আমি কোট করব। কাশীর রাজার মহিষী বরুণা নদীতে শীতের সকালে চান করতে যাচ্ছেন 100 সখী নিয়ে। চান হয়ে গেছে, প্রচণ্ড শীতে কাঁপছেন সবাই ঠকঠক করে। তখন রানী ফরমান জারি করলেন সখীদের, আমার শীত লাগছে, আমার আগুন জ্বালিয়ে দে। তখন বলছে এখানে কাঠ নেই আগুন জ্বালানোর মতো। তখন বলছে সামনে যা পাস সেটা নিয়ে আয়। আনা গেল না। তখন বলছে দূরে দেখা যাচ্ছে কতগুলো গরিব মানুষের কুটির আছে, ওগুলোকে নিয়ে আয়, ওগুলো জ্বালিয়ে দে। সেগুলো জ্বালিয়ে দিয়ে রানীর শীত নিবারণ হলো। এবার রানী চলে এসছেন, রাজা আবার নিজের নিবাসে চলে এসছেন। তখন দেখতে পাচ্ছেন যে দলে দলে সব গরিব প্রজারা রাজার কাছে এসে তাদের কান্না নিবেদন করছেন। কান্না নিবেদন করার সময় রাজা এত শকড হয়েছেন, তখন রাজা রানীকে বলছেন যে তুমি এই কাজ করেছো, তুমি গরিবের এই পর্ণকুটির জ্বালিয়ে দিয়েছো। তখন রানী একটা উত্তর দিয়েছিলেন, রুশিয়া কহিল রাজার মহিষী, গৃহ কহ তারে কি বোধে, গেছে গুটি কত জীর্ণ কুটির, কতটুকু ক্ষতি হয়েছে প্রাণীর, কত ধন যায় রাজমহিষীর এক প্রহরের প্রমোদে। এক প্রহরের প্রমোদে রাজমহিষীর কত ধন যায়, আর তুমি আমার এই কয়েকটা কুটির বানাও মানে জ্বালিয়ে দেওয়ার জন্য এইসব বলছো। রাজা বললেন যে না, আমি জানি তুমি যে কাজ করেছো সেই কাজটা যে করেছো অন্যায়। তখন রাজা নিজে সবার থেকে নেমে এসে রানীকে হাত ধরে রাস্তায় টেনে নামালেন, নামিয়ে বললেন, পথে লয়ে তারে কহিলেন রাজা, মাগিবে দুয়ারে দুয়ারে, এক প্রহরের লীলায় তোমার যে কটি কুটির হলো ছাড়খাড়, যতদিনে পারো সে কটি আবার গড়ি দিতে হবে তোমারে। বৎসর কাল দিলেন সময়, তারপরে ফিরে আসিয়া সভায় দাঁড়ায় করিয়া প্রণতি, সবার সম্মুখে জানাবে যুবতী, হয়েছে জগতে কতটুকু ক্ষতি জীর্ণ কুটির নাসিয়া। দ্যাট ওয়াজ রাজধর্ম, দ্যাট ওয়াজ ইন্ডিয়ান কালচার। কাশীর মতো ছোট্ট একটা জনপদে 2500 বছর আগে একটা রাজা যা পেরেছিলেন, ম্যাডাম মমতা ব্যানার্জি আপনি কেন পারবেন না? আপনি যা করছেন ভুল পথে চলছেন। আপনার যারা চারপাশে লোকজন আছে স্থাবকতার মধ্যে আপনি ঘিরে আছেন, আপনি তার থেকে উঠুন। আপনার অনেক আগে উচিত ছিল পার্থ চ্যাটার্জি পরেশ অধিকারীকে স্টেপ ডাউন করিয়ে দেওয়া। সেটা যদি করতেন এবং যদি আপনি দৃঢ় স্টেপ নিতেন, তাহলে আজকে আপনাকে বলতে হতো না যে আমি ওয়েট করছি। কুণাল বাবুরা যেটা বলছেন কোর্ট মান্যতা ইজ নট রাজধর্ম। এই রাজধর্ম 2002 সালে অটল বিহারী বাজপেয়ী ভারতরত্ন শিখিয়েছিলেন বর্তমান দেশের প্রধানমন্ত্রীকে, বেটা রাজধর্ম পালন করো। সেদিনও কিন্তু গুজরাটে সেই মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেননি। ম্যাডাম আজকে আপনিও রাজধর্ম পালন করছেন না। কালচার যদি আপনি ফিরিয়ে আনতে না পারেন, আপনিও কিন্তু ইতিহাস